মন্ত্রী মারণ বলুন মহারাজ, আমার হৃদয়ের বেদনা মনোগত ভাব আপনার জানার বিন্দু মাত্র বাকি নেই। আমি যেদিন এই রাজ সিংহাসন ছেড়ে শিকার করতে পারি হয়েছিলাম, সেই বাক্যা নগরে তখন এই রাজকুমারকে দেখার জন্য চোখে দেখার জন্য শত সহস্র নরনারী বৃদ্ধ আবাল সারিবদ্ধ লেগেছিল পোষণ করার জন্য। আমি বিবাসায় ক্লান্ত হয়ে গেছিলাম সেই আব্দুল জব্বার বাড়িতে জল নির্মাণ করতে। তখন বিবি জয়নব এই রাজকুমারকে জল না দিয়ে ঘৃণা চোখে দেখেই খাদার বন্ধ করে সেই রাজ্যে অন্তঃপুরে চলে গেছে। সেদিন হইতেই এই জয়নবকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সে নাকি বিয়ের প্রস্তাব পত্রা খান করে এই রাজকুমারকে দিয়ে সাহিত্যবরণ না করে পরস্পর শুনতে পেলাম। সেই মদিনার ফাতেমার পুত্র পরিচ্ছদতা হাসানকে নাকি বিবাহ করেছে। সেই দিন হইতেই ওই মদিনার ফাতেমার পুত্র পরিচ্ছদতা হাসান এবং হোসেন চিরসত্য হয়ে দাঁড়িয়েছে। এই দিন হইতেই ছলে বলে কৌশলে হাসানকে আমি মন্ত্রী মহারাজ দিনের পর দিন চলে যাইতেছে, ভোটের আসিতেছে, এখন পর্যন্ত ওই মদিনায় আমার দেশক জীবিত রহিয়াছে। মন্ত্রী মহারাজ আমার শত্রুকে সেই হোসেনকে এইভাবে হত্যা করা যায় ওই বলুন মন্ত্রী মহারাজ। মহারাজ আপনি দামেস্কের বাদশাহ এজিদ আমার হৃদয়ের স্পন্দন মাথার কাজ সন্ধি আছে মহারাজ। আমি পরস্পর জানতে পারলাম ওই মহানগর জিয়াদ বাদশাহ শহীদ মদিনার মহাবীর হাসানের ভাই অত্যন্ত ভালোবাসা। যদি বাদশাহ জিয়াদ কোনো উপায় ছেলে বলে তারা কৌশলে যেমন করে হোক না কেন ওই মদিনার হত্যা আমি এখন তাহাই করে দেখছি। কোথায় কাশে কোথায় কাশে আদেশ করুন বাদশাহ একখানা আমন্ত্রণ পত্র লিখেছে ওই বাদশাহ জিয়াদের নিকট। তুমি সবিশ্বাসে পত্রখানা ওই মহানগর জিয়াদ বাদশাহ নিকট পৌঁছে দিবে। বাদশাহ এজিদের আদেশ কোনো অবস্থাতে যেন ভুল না হয়, ভুল মহান শাস্তি কিন্তু অনেক ভয়াবহ হতে পারে। আপনার আদেশ আমার শিরোধার জন্য আমি এখন বললাম সোনার মদিনায় আমি এখন অন্তঃপুরে চলে গেলাম। এই তুমি সামান্য একজন নারী মানুষ, একটি নারীর কারণে একটি সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আর তোমার কারণে তামাম মদিনাবাসী নষ্ট হয়ে যাবে।
বেতনপত্র ভাই জিয়াদ, আপনি আমার ভালোবাসা গ্রহণ করিবেন, তারপর আমি আপনার সাহায্য কামনা করি। তাই আপনি আমার পত্র পামাত্র শীঘ্রই দামেস্কের চলে আসবেন। ইতিহাজিৎ মন্ত্রীবর মহারাজ। ওই দামেস্কের এজিদ বাদশাহ আমাকে যাবার জন্য একখানা পথ পাঠিয়েছে, আর যা বিলম্ব করিব না, এখনই দামেস্কের যাত্রা করিব। এই চলো মহারাজ। ভাই এজিদ আমাকে কিসের জন্য আসতে বলেছেন তাহাই বলুন। ভাইজান, আমার যে শত্রু বিনাশে আর কিছুই হবে না। ওই মদিনার হোসেনের শত্রুতা বেড়েছিল, আজ পর্যন্ত তাহার প্রতিশোধ আমি নিতে পারলাম না। ভাই এজিদ, আমি কি করিলে আপনার ওই শত্রু সমূলে বিনাশ করিতে পারবো, আপনি তাহাই বলুন। ভাইজান, ওই মদিনা হইতে হোসেনকে বাহির করে দিতে পারলেই আমার কার্য যে মঙ্গল হবে। যা কৌশল করিয়া ওই মদিনার হইতে হোসেনকে বাহির করে দিতে পারলেই আপনাকে আমি এই দামেস্কের অর্ধেক রাজ্য আমার প্রাণকে খেয়ে দেব। ভাই এজিদ, আপনি কোনো চিন্তা করিবেন না, আমি এখনই ওই মদিনা রওজা হতে গিয়ে দেখি হোসেনকে মদিনা হতে কিভাবে বাহির করা যায়। আচ্ছা ভাইজান, আপনার কাজ যেন পাগল হয়, আমি এখন উপরে চলে গেলাম। কোথায় কাশেদ, কোথায় কাশেদ? শোনো কাশেদ, তুমি এই মুহূর্তে এই পত্রখানা ওই মদিনার ইমাম হোসেনের নিকট পৌঁছে দিয়ে আসো। এখন আমি সোনার মদিনায় চললাম। মন্ত্রীবর, মহারাজ। বিলম্ব করিব না, দেখি হোসেন কোন পথে আছে। এই চলুন মহারাজ। সালাম হযরত, এই নিন আপনার একখানা আমন্ত্রিত পত্র। ভাই হোসেন, ওই দামেস্কের এজিদ বাদশা আপনাকে প্রাণ বিনাশের জন্য অনেক চেষ্টা করিয়াছে, তাই অপেক্ষা না করিয়া শীঘ্রই আপনি কুপায় চলে আসুন। আমার রাজ্য আপনাকে
দান করিব। আমার এই কুফাই নগরের রাজা হিসাবে দেখিতে চাই। ভাই মুসলিম, ওই কুফাই জিহাদ বাদশা আমাকে যাওয়ার জন্য এই একখানে আমন্ত্রণ পত্র লিখে পাঠিয়েছে। আর ওই জিহাদ বাদশা আর বিলম্ব করিব না। চলো চলো ভাই মুসলিম, আমরা এখন ওই কুফাই যাত্রা করিব। না না ভাই হুসেন, আপনি যে এই সিদ্ধান্ত নেবেন না ভাই। এখানে ওই জাত বাদশার কোন ষড়যন্ত্র থাকতে পারে। তাই ভাই আমি একাই যেয়ে দেখি ওই কুফানগর, ওই জাত বাদশা কোন চক্রান্ত করেছে কিনা। ভাই ভাই আপনি এই রোজাতেই বসে থাকুন। না না ভাই মুসলিম, ওই কুফানগরে তোমাকে আমি একা যেতে দিতে পারি না। তুমি আমার প্রাণের ভাই, এই কেমনই করে আমি তোমাকে কুফানগরে যেতে দিব। না হযরত, আপনি কোনো চিন্তা করিবেন না। যে কোনোভাবেই হোক না কেন আমি ওই কুফানগরে গিয়ে কোন চক্রান্তের জাল পেতেছে কিনা হযরত, আমি যতক্ষণ পর্যন্ত আমি পত্র না দেই ততক্ষণ পর্যন্ত আপনি এই রোজাতেই বসে থাকুন হযরত। বিদায় বিদায় হযরত, বিদায়। মন্ত্রীবর মহারাজ, এখনো পর্যন্ত কাশাদ মদিনা হতে ফিরে আসলো না কেন? দেখো তো মন্ত্রীবর কাশাদকে দেখা যায় কিনা। মহারাজ, এই তো দেখা যাচ্ছে হুসেনের ভাই মুসলিম কিছু সৈন্য সামন্ত নিয়ে এদিকে চলে আসছে। কি বললে? হুসেন নিজে না আসিয়া মুসলিমকে পাঠাবার কারণ কি? না না না, তা হতে পারে না। বোধহয় প্রভু হুসেন আমার মনের ভাব জানিবার জন্য এই মুসলিমকে পাঠিয়েছে। আমরাও মুসলিমকে সাদরে গ্রহণ করিব। মুসলিম, আপনি কি প্রভু হোসেনের আদেশে আপনার আগমন? প্রভু হোসেন না আসার কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই রাজ সিংহাসন যে তাহার জন্য শূন্য পড়িয়া রয়েছে। কি দোষে আমাকে বঞ্চিত করিল?
আমি তো কিছুই বুঝতে পারলাম না। না না বাদশা নামদার, আপনি যে কোনো চিন্তা করিবেন না। ইমাম হুসেন শীঘ্রই ওই মদিনা ত্যাগ করিবেন। ওই বোধহয় ওই মদিনাবাসীরা আসতে বাধা দিয়েছে, তাই তাই আসতে দেরি হয়েছে। তাই তাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠিয়েছে। কি বলে? তাহলে কি তোর প্রভু ইমাম হুসেনের পক্ষ হইতে আসিয়াছেন? বেশ, আমরাও আপনাকে প্রবণাই গ্রহণ করিলাম। শুধু তাই নয়, এই নিন এই রাজ সিংহাসন আপনাকে দান করিলাম। বসুন নতুন বাদশা নামদার, বসুন। শুধু তাই নয়, আমার এই রাজ মুকুট আপনার মাথায় পরে দিলাম। আজ হইতে আপনি এই কুফা নগরের শাসন কার্যালয় পরিচালনা করিবেন। ভুল যেন না হয় বাদশা দিয়াদের আদেশ। কোথায় কোথায় কাছে শোনো কাছে, তুমি এই পত্রখানা ওই মহাবীর ইমাম হুসেনের নিকট পৌঁছে দিয়েছো। আপনার আদেশ আমার ছিল না জানাইলো, এখন আমি চললাম সোনার মদিনা। ভাই হুসেন পত্রে আমার সালাম নিন। আমি ভালোভাবেই কুফা নগরে পৌঁছিয়েছি। বাদশাহ জিয়াদ আমায় সাদরে গ্রহণ করেছে। তাই নয়, আমাকে তার সিংহাসনে বসিয়ে তার রাজমুকুট আমাকে দিয়ে এই কুফা নগরের শাসন কার্যের পর আমার উপরে ছেড়ে দিয়েছে। ইহাতি বাদশাহ জিয়া অভিসন্ধি জানিতে পারি নাই। এখন আপনার যাহা ভালো মনে হয় তাই করুন। বাইশ আজ সুখবর পেয়েছি, আর বিলম্ব না করেই এখনই ওই কুফা নগরে যাত্রা করিব। পাই যায় না জিয়া দেরি
কোথায় যাইও না জিয়ার নারে তোরি বন্ধু পাল পাল কে দিশা বন্ধু জিয়ার নারে তোরি বলেন আশা নাই হতে পায়রা কোথায় না 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 রুমে বাবু আমি রুমে বাবু আমাকে কি বলে গেল না রুমে বাবু তুমি স্টেজের সামনে আসো ওই জিয়াদ বাদশা আমার ছোটবেলার বন্ধু আমি এখনই আমি কোথায় যাত্রা করিব আমি এই মাত্র দেখলাম মদিনার বাবির হাসানের ভাই হুসেন 10 লক্ষ সৈনিক নিয়ে আগমন করছিল, কিন্তু সে পথ ঘুরে সেই দারুণ দাস্তার বলার দিকে যাত্রা করছে। আমি মারওয়ান নিজেই সংবাদ খানা বলে গেলাম, এখন আপনার যাহা বড় বিবেচনা হয় তাই করুন, নচেত মারওয়ানের পথ অনুসন্ধান করুন। কি বললো হুসেন কি কারবালার দিকে যাইতেছে? তাহলে কি এই আব্দুল্লাহ জিয়াদের কৌশল কাজে লেগেছে? শোনো গুপ্তচর, তুমি এখনই এই পত্রখানা ওই দামেস্কের এজিদি বাদশার নিকট পৌঁছে দিয়ে আসো। আর তুমি যে এমন সুসংবাদে জানালে, এর জন্য আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কৃত করলাম। ভাই এজিদ, আমি কৌশল করিয়া ওই মদিনা হইতে ইমাম হোসেনকে বাহির করে দিয়েছি। ইমাম হোসেনের পরিবারের সহ গোফা যাত্রা করিয়াছিল। পদ বলে দোস্ত কারবার অভিমুখে যাইতেছে। মন্ত্রী মারওয়ান মহারাজ, দেখো দেখো আজ আমার মন আনন্দে নাচে উঠিয়াছে।
মন্ত্রী মারোয়া। এখন আমাদের মনের আশা পূর্ণ করছে, তাই তো আমরা একটু আনন্দের ব্যবস্থা করি। কোথায় বাইজি? এক্ষুনি তোমরা দামেশকে এজিদ বাদশাহ রাজদরবারে প্রবেশ করো। আমরা একটু ফুর্তি করে নিব, বাদশার মনকে উতলা করে তুলব। মন্ত্রী মারোয়া। বলুন মহারাজ। মহারাজ, আপনি একটু বসেন, আমি আমার ভাইজিগণকে নিয়ে আসছি। আমি নিজেই নিব। আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে দিয়েছি যে পর্যন্ত গাড়িয়া নিতে না পারিব, সেই পর্যন্ত আমি আপনার দামেশকে প্রবেশ করিব না। আপনি আমার পথ অনুসন্ধান করুন। প্রতিজ্ঞা করেছে ভাই হোসেনের মস্তক না লই এই দামেশকে ফিরিবে না। আর হাত ছাড়িবে আমি হত্যা করেছিলাম, কিন্তু ভাই হোসেনের খণ্ডিত মস্তক অবস্থায় দেখতে চাই। না না না, আমি আর বিলম্ব করিব না। এক্ষুনি আমি সেই সেবারের পদ অনুসন্ধান
নাকি? নতুন বাদশাহ নামদার, ওই দেখুন দামেস্কের বহু সৈন্যগণ দেখা যাচ্ছে। আপনি আদেশ দিন, তা না হলে ওরা এই কুফানগরে যে আক্রমণ করবে। কি বললে? আমরা কি এমনই কাপুরুষ বিনা যুদ্ধে এই কুফানগর আক্রমণ করতে দেব? আমি ওই শত শস্ত্র সৈন্য দেখে বিন্দু মাত্র ভয় করি না। আপনি আপনি আমাকে সাহায্য করিতে আমার সাথে সাথে আসুন। তাই চলুন নতুন বাদশাহ নামদার, তাই বলি দিয়ে রবি কারবানে বলি দিয়ে কারবান যাও বলে আমি বহু কৌশল করে একটি জাল পেয়েছিলাম হুসেনকে ধরার জন্য। সেই হুসেন হয়তো এখনো আমার জালে আবদ্ধ হয় নাই। আমি সচক্ষে দেখেছি তারই বাতাস, তারই চূড়াবাই মুসলিম হয়তো এসেছে। তার সাথে তুমি একমাত্র যুদ্ধ ধারণ করবে, তাকে কখনো ভীত মনে করো না। যার সাথে যুদ্ধ করবে তাকে বীর বলে তার সাথে তুমি যুদ্ধ করবে। আজকে দেখবো কার বাহুতে কত শক্তি আছে। দেখুন কোপাবাসী এবং আমার সৈন্যগণ, না কুফা এতদিন আমার মনের কথা আপনার দিগকে কিছুই বলিনি। আজ যে আমার বলিবার সময় হয়েছে, মুসলিমকে রাজ্য দান করাই আমার একমাত্র চাতুরী। ওই দামেস্কের অধিপতি আমার একমাত্র সম্রাট, আমি যে তাহার অধীনে একজন প্রজা মাত্র। তাই মহারাজ যদি বাদশার আদেশ ক্রমে আমি কৌশল করিয়া ওই মদিনা রওজা হইতে হুসেনকে বাহির করিয়াছি, কিন্তু আমার মূল উদ্দেশ্য যাহা ছিল ঘটনাক্রমে কিন্তু তা হলো না। মুসলিম, তোমার বাঁচিবার কোনো আর সাধ্য নেই। সৈন্যগণ, চলুন আমরা একসাথে মিলেমিশে ওই হুসেনের ভাই মুসলিমকে হত্যা করি গে। এই চলুন মহারাজ।
মুসলিম, ধন্যবাদ তোমার বাহুবল, ধন্যবাদ তোমার শক্তির কৌশল। যদি তুমি জানে বাঁচতে চাও তাহলে স্থান পরিত্যাগ করে অন্য স্থানে চলে যাও, নচেত এই মারণের সাথে অস্ত্র দান করো। বাজাও রণবাদ্য, উড়াও যুদ্ধের নিশান। আরে বেদরে কাফের, তোদেরকে যে বিশ্বাসী করে তাদের এমনই ঘটে থাকে। তবে আমি বুঝতে পেরেছি তোরা আমার সাথে যুদ্ধ করতে আসিয়াছিস। তবে তোরা দেখি করলঙ্কার মাঝে কিরকম শক্তি দেখা যাবে এবার। আল্লাহ যদি সাহায্য করে। বাজাও বাদ্য। মন্ত্রীবর, গতকালকে যুদ্ধে যে মুসলিম নিহত হয়েছে, কিন্তু তাহারি যে ছোট ছোট দুটি ছেলে লোক যায় দেখো তুমি পিছনে তাহারা এখন কোথায় আছে? আমি পরস্পর জানতে পারলাম ওই মুসলিমের দুই পুত্র নাকি বছরের সঙ্গে গেছে। আপনি সেজন্য কোনো চিন্তা করিবেন না। হোক না কেন, আমি সেই মুসলিমের পুত্র এবং বছরকে সঙ্গে নিয়ে আসবো। তুমি এই ছেলে দুটোকে কোথায় পেলে? বলো বলো। ছেলে দুটিকে আমি ওই পশ্চিম পাশে খেজুর বাগানে পেয়েছি মহারাজ। আমি বুঝতে পেরেছি ওরা কি পালাইতে চেয়েছিল। তুমি যাও বজির, এখন যেতে পারো, যাও। এই ছেলে তারাই তো কি মুসলিমের দুই পুত্র? কেমন মহাবীর? সে যাই হোক না কেন, শোন মন্ত্রীবর, শোন মন্ত্রীবর, দেখো কি সুন্দর দুটি ছেলে। না 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 না, আমি ওদের মুখের দিকে আর তাকাবো না। কি দৃশ্য দেখাবে, হয়তো আমার হৃদয় থেকে মায়াও এসে যেতে পারে এবং আমি ওদেরকে ছেড়েও দিতে পারি। নিয়ে যাও, নিয়ে যাও মন্ত্রীবর, আমার সম্মুখ হইতে নিয়ে যাও। নিয়ে গিয়ে আমার ওই কারাঘর নিয়ে 20 মুড়ে পাথর চাপা দিয়ে রেখে দাও, ওরা যেন আর পলায়ন না করতে পারে। ওই সাথে আদেশ ভুল যেন না হয়। আমি এখন
শোনো ইব্রাহিম মোহাম্মদ, যাও জিয়াদ বাদশাহ রে, যাও তোমরা এই কারাগারে বন্দী। বাদশাহ যে আদেশ হয় যেন না হয়, আমি এখন অন্তঃপুরে চলে গেলাম। ভাই মোহাম্মদ কারাগারে বন্দি। হাই হাই, আমি এখন কি করি? আমি যে একদম হতভাগা, আমি যে কি করে নবীর বংশে উদ্ধার করিব? আমিও যে নবীর বংশের বংশধর। এই এতিম বালক দুটিকে ছেড়ে দিলে আর 7 বছর ছেলে দুটিকে তাহলে আমি এদেরকে কোথা হতে আনিয়ে দিব? খোদা খোদা ওই বনের পাগল সেও আমাকে বলে গেল এই ছেলে দুটিকে ছেড়ে দিতে। খোদা খোদা গো, এই এতিম বালক দুটিকে ছেড়ে দিলে যদিও আমার মৃত্যু হয়, এই ছেলে দুটিকে আমি ছেড়ে দিব। আবার দেখি আল্লাহ তোমার শরণে এই এতিম বালক দুটিকে আমি ছেড়ে দিব। এ সবাই বাইরে, তোমরা দুজন এই স্থান থেকে অন্য স্থানে চলে যাও ভাই। এসো ভাই। কারাগারে বন্দি। হাই হাই, আমি এখন কি করি? আমি যে একদম হতভাগা, আমি যে কি করে নবীর বংশে উদ্ধার করিব? আমিও যে নবীর বংশের বংশধর। এই এতিম বালক দুটিকে ছেড়ে দিলে আর 7 বছর ছেলে দুটিকে তাহলে আমি এদেরকে
দিয়ে দিব খোদা খোদা ওই বনের পাগল সেও আমাকে বলে গেল এই ছেলে দুটিকে ছেড়ে দিতে খোদা খোদা গো এই এতিম বালক দুটিকে ছেড়ে দিলে যদিও আমার মৃত্যু হয় এই ছেলে দুটিকে আমি ছেড়ে দিব আবার দেহি আল্লাহ তোমার শরণে এই এতিম বালক দুটিকে আমি ছেড়ে দিব এ সবাই বাইরে তোমরা দুজন এই স্থান থেকে অন্য স্থানে চলে যাও ভাই এসো ভাই ভাই সর্বনাশ হয়েছে মহারাজ সর্বনাশ হয়েছে আর নিশি যুগে ওই মুসলিমের দুই পুত্র আপনার বন্দিকে হয়তো পালায়ন করিয়াছে কি বললে মুসলিমের দুই পুত্রকে পালায়ন করিয়েছে মন্ত্রীবর আমি সবই বুঝতে পেরেছি এই মস্কুরের একটি ষড়যন্ত্রের জাল ফেলেছে সে নিজেই আমার বন্দিকে হইতে ছেড়ে দিতে আবার আমার নিকট এসেছে ভালোবাসা দেখাতে মন্ত্রীবর আমার আদেশ আপনি ওই দক্ষিণ খোলা ময়দানে নিয়ে টুকরো টুকরো করে শিকালি কুকুরকে উদ্ধাস্ত করে দাও বাদশা জিয়াদের আদেশ ভুল যেন না হয় আমি এখন অন্তপুরে চললাম কোথায় জল্লাদ কোথায় জল্লাদ
আমাকে রক্ষা করো রক্ষা করবে কি করলাম ফোন করেছি শোনো মন্ত্রীবর, আমাদের সম্মুখে একটি সমস্যা দেখা যাচ্ছে। যদি ওই এজিদ দামেশকের এজিদ বাদশাহ মুসলিমের দুই পুত্রকে জীবিত অবস্থায় চায়, তাহলে আমাদের উপায় কি? আমরা সবকিছু খুলে বলবো। তাহাই চলুন মন্ত্রীবর, তাহাই চলুন। Thank you.